আমি গাড়িতে যাচ্ছি, সামনে একটা বাস যাচ্ছে, তাতে পেছনে লেখা ছিল আগে অনেক মজা ছিল। কেস হিসেবে কনফিডেন্স ছিল, দাপট দেখাতো না। এখন দেখা যাচ্ছে গলিতে গলিতে কারখানা তৈরি হয়েছে অভিনেতা তৈরি করার। এখন যে কালকে সিরিয়ালের হিরো হয়েছে সেও গিয়ে ক্লাস নিচ্ছে, সে তার পপুলারিটিটা সেল করছে। এখন তো ডিরেক্টর অনেক সময় জানেই না কে ও আজকে অনিন্দা তুমি এসছো, নেতাজির জন্মদিন কে করবে বা কোন ভান্ডার কে পাবে। আমাকে প্রায় 6 মাস ঘোরালো, ঘুরিয়ে তারপরে বন্ধ করে যে 99% লাখ আর যে +1% সেটাও লাখ। সেটা এখন কেউ ভরসা করছে না বলে আমার নিচ্ছে না। আরে নেই নেই ऐसा चलता नहीं है, ये क्या कहानी कहाँ से लेके आया है, बेकार है क्या, एक आदमी कहानी सुना रहा है, ये कर रहा है, ऐसा चलता है क्या, गाना कहाँ है, इसमें सेक्स कहाँ है, उसमें फाइट कहाँ है, ये कहाँ है, वो कहाँ है, सब चलता। নমস্কার, আমি দেবরাজ মুখোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মডলি পডকাস্টে। এই মডলি পডকাস্টটা আসলে কি? এখানে আমাদের একটি ব্যাংকিং করা হবে। কীরকম ব্যাংকিং? আর্টিস্ট, মডেলস, ফটোগ্রাফার্স, নানান লোকেদের যাদের সঙ্গে আপনারা কাজ করতে চান তাদের সঙ্গে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। কোনো শর্ত রাখা হবে না মডলির তরফ থেকে। আর পডকাস্টে আপনারা পেয়ে যাবেন ডিরেক্টরস, অ্যাক্টার্স, মডেলস, ফটোগ্রাফার্স, মেকআপ আর্টিস্ট, সবাইকে তাদের মনের কথা আপনারা জানতে পারবেন এবং আপনাদের মনের কথাও কমেন্ট সেকশানে আপনারা শেয়ার করতে পারবেন। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবেন না, প্রত্যেককে আমরা উত্তর দেব। মডলি পডকাস্টে আমরা আজকে যাকে পেয়েছি তার কাছে আমার তো এক গাদা প্রশ্ন আছে, কারণ তিনি ভীষণ ভীষণ জনপ্রিয় একজন ডিরেক্টর। অনেক সিরিয়াল তার হাত থেকে বেরিয়েছে, হিট সিরিয়ালস, এবং আমার এখনও কাজ করা হয়নি তার সঙ্গে। আমার যারা বন্ধুবান্ধব, যারা ভাই বোন এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের মুখ থেকে আমি শুনেছি তিনি শুধু ডিরেক্টর নয়, তিনি অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ান তৈরি করেন। তার সঙ্গে যারা সহযোগিতা করতো এখন তারা অনেক হিট সিরিয়ালের ডিরেক্টর হিসাবে যুক্ত। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো অনিন্দ সরকারকে। নমস্কার অনিন্দদা, প্রথমেই আমার একটা ক্ষোভ দিয়ে শুরু করি। তার কারণ হচ্ছে আমি আমার খুব ক্লোজ বন্ধু, যাদের আমি অভিনয়টা যারা মন দিয়ে করে, অভিনয়ের জন্যই বাঁচে। অনেক রকম অভিনেতা আমিও দেখেছি, তুমি আমার থেকে অনেক বেশি দেখেছো। সবার স্বপ্ন তো সমান হয় না। তাদের কাছ থেকে আমি এটা শুনেছি এবং এখনও আড্ডায় বসলে শুনি অনিন্দ সরকার শুধুমাত্র ডিরেক্টর না, অভিনেতা তৈরি করে। তো সেইখান থেকে আমার একটা ক্ষোভ থেকে গেছে, কারণ তোমার যে 3 কোটি সিরিয়াল, 4.5 লাখ টেলিফিল্ম এবং অজস্র সিনেমার সঙ্গে যুক্ত থাকা, সেটা আমি তোমার মুখ থেকেই শুনবো। সেখানে আমি এখনও ব্রাত্য। আশা করি ভবিষ্যতে সেইটাও আমার পূর্ণ হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক থাকলে, আমাদের বাতাবরণ ঠিকঠাক থাকলে। কারণ এখন অনেক কনস্ট্যান্টের মধ্যে আমরা চলছি, সেগুলো আশা করি, আই এম ভেরি মাচ হোপফুল যে আস্তে আস্তে সব আবার আগের মতন হয়ে যাবে। আগের মতন বলতে যেটা আমরা খুব মজা করে কাজ করতাম, আমরা যারা ভয় পেতাম মজা করে। বলে নিই, এটা একটা বাস যাচ্ছিল, আমি গাড়িতে যাচ্ছি, সামনে একটা বাস যাচ্ছে, তাতে পেছনে লেখা ছিল আগে অনেক মজা ছিল। এটা কিন্তু চিরন্তন সত্য। গতকালের মজাটা আজকে পাবো না, আজকের মজাটা আবার আগামীকাল পাবো না। সবসময় আমাদের মনে হয় আগেরটা ভালো ছিল, একদম। কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয় হোয়াট উই আর অ্যাট দ্য প্রেজেন্ট ডে। একদম জয়দার সঙ্গে যখন কাজ করতাম তখন সেটে যাওয়ার আগে একটা অদ্ভুত ভয় ছিল, জয়দার কিরম ভাবে ডিরেক্ট করবে, কতখানি যাবে, কতখানি যাবে। তখন একটা মুখস্থ একটা শব্দের একখানা ভার থাকতো। প্রত্যেকটা ডিরেক্টর যাদের আমরা চিনতাম আগে থেকে, তাদের কাছে যেতে একটা ভয় লাগতো। কো আর্টিস্ট যারা সিনিয়র ছিল তাদের কাছেও যেতে একটা ভয় লাগতো। সেসব প্রসঙ্গে পরে আসছি। তুমি বলো, তোমার এই যে জার্নিটা অ্যাজ এ ডিরেক্টর, ওটা কিভাবে শুরু হলো এবং কখন ভাবলে আই উইল ডিরেক্ট? প্রথম ক্ষোভের প্রশ্নটায় আসি, যে আমি অত বড় পরিচালক হতে পারিনি যে দেবরাজকে নিতে পারবো। এটা সবাই বলে, না আসলে কিছুই না, ব্যাটে বলে হয়নি কোনো কারণে। সেটা মানে আমারও ইল্লাক, আমিও সেটা আই রিয়েলি মিস ওয়ান্ডারফুল আর্টিস্ট লাইক ইউ, সেটা আমারও খুবই মনে হয়। তবে এখন যেহেতু অনেক দিন কাজ কমে গেছে আর কি, পরিচালনার কাজ থেকে বিরত আছি, দূরে সরে আছি, সেই কারণে এই রিসেন্ট ডেজের মধ্যে এই দুঃখ বেদনাটা আমরা শেয়ার করতে পারবো না। আবার যদি আগামী দিনে কাজ করি তবে ডেফিনেটলি সেটা চাইবো বড় পর্দায় কাজ করি বা সিরিজে কাজ করি। তো সেখানে নিশ্চয়ই আমি চাইবো এরকম বলিষ্ঠ অভিনেতা আমার সঙ্গে কাজ করুক, তাতে আমারই সুবিধা হবে বাড়তি একটা। এবার আসি পরের প্রশ্নটায় বা পরের প্রসঙ্গটায়, সেটা হচ্ছে কি করে পরিচালনার কাজে এলাম।
সেটা বলতে গেলে একটা দীর্ঘ গল্প, মানে সেটা না একটা সিটিংয়ে হবে না আর কি, প্র্যাকটিক্যালি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। মানে এটা আমার 40th ইয়ার রানিং, 40টা বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। 1986 সাল হঠাৎ করেই আমার বাড়িতে একজন ভদ্রলোক শ্যামল ঘোষ বলে, উনি একটা চিত্রনাট্য নিয়ে এসেছিলেন আমার বাবাকে দিয়ে কারেক্ট করাতে। তো বাবার কথা যখন উঠলই, বলে রাখি যে আমার বাবা অমল সরকার মৃণাল সেনের মানে সহযোগী পরিচালক ছিলেন দীর্ঘ 16 বছর ধরে, স্টার্টিং ফ্রম ক্যালকাটা 71, মানে কলকাতা 71 যে ছবি, সেখান থেকে জেনেসিস অব্দি। জেনেসিস ওয়াজ প্র্যাকটিক্যালি ফ্রেঞ্চ কোলাবোরেশন ফিল্ম, মানে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, ওমপুরি, এম কে রায়না, 4টেই চরিত্র। তো সেখানে সেই অবধি বাবা কাজ করেছিলেন। এবং আরেকটা বিষয়ের সঙ্গে অ্যাড করে রাখি অমল সরকারের ব্যাপারে, সেটা হচ্ছে বাবা বহু পুরনো বাংলা ছবি, ইউ মাস্ট বি নোয়িং, বা বাকিরা দর্শকরাও হয়তো অনেকেই জানেন, মহাশ্বেতা, লাল পাথর, চৌরঙ্গি, এ ধরনের ছবির সঙ্গে বাবা যুক্ত ছিলেন সহযোগী পরিচালক হিসেবে। এবং সবথেকে বড় কথা, উত্তম কুমারের চৌরঙ্গি যে ছবিটা, যেটা পরবর্তীকালে অনেকেই অনেক রকমভাবে করার চেষ্টা করেছেন, কিন্তু ওই চৌরঙ্গিকে কেউ কিন্তু মানে ওভারকাম করতে পারেননি। সেই ছবির চিত্রনাট্য আমার বাবার করা। এবং শঙ্কর, যিনি লেখক আর কি, শঙ্কর কয়েকদিন আগে প্রয়াত হলেন, তো শঙ্কর একটু উন্নাসিক মানুষ ছিলেন, তার গল্প নিয়ে একটা সিনেমা হবে, সেই জায়গা থেকে উনি রাজি ছিলেন না। তো আমার বাবা গিয়ে শঙ্করের বাড়িতে ওই গল্পটাকেই সিনেমার মতো করে বলেছিলেন, যে এরকমভাবে আমি ভাবছি। তখন উনি বলেছিলেন, অমলবাবু আপনি যদি স্ক্রিপ্টটা করেন তাহলে আমি সিনেমাটা আমি পারমিশন দেবো সিনেমা হওয়ার জন্য। তো সেটা একটা বিরাট মাইলস্টোন, ডেফিনেটলি বাংলা ছবির ইতিহাসে একটা বিরাট মাইলস্টোন। তো সেইখানে বাবাকে দিয়ে একটা চিত্রনাট্য কারেকশন করাতে এসেছিলেন শ্যামল ঘোষ বলে এক ভদ্রলোক। তো উনি একটা 16mm একটা ছবি করছিলেন, যেটা পরবর্তীকালে দূরদর্শনে বিক্রি করা হবে। তো সেখানে সবাই মিলে বসে চিত্রনাট্য শুনছে আমার বাড়িতে ড্রয়িং রুমে বসে। তো আমি তখন থিয়েটার করি বেসিক্যালি। তো আমার হঠাৎ করে খুব মনে হচ্ছিল যে সিনেমার স্ক্রিপ্ট কেমন হয়, সেটা যদি একটু সামনে থেকে শোনা যায় বা সেখানে যদি কিছু কন্ট্রিবিউট করা যায়। তো আমি বারবার না ওই ঘরে ঢুকছি, কিছু না কিছু কাজের অছিলায়, মানে এটা খুঁজছি ওটা খুঁজে, আমার প্রচণ্ড প্রয়োজন আর কি, এরকম করতে করতে গিয়ে আবার চলে যাচ্ছি, আবার পর্দার আড়াল থেকে খানিকটা শুনছি, কিন্তু তৃপ্তি হচ্ছে না, মানে আশ মিটছে না যে আরও ক্লোজলি কানেক্টেড হব। আবার ঢুকছি, আবার এটা আমার বাবা বুঝতে পারলেন না, মিতভাষী মানুষ ছিলেন, কম কথা বলতেন। হঠাৎ বললেন, তোমার তো খুব শোনার ইচ্ছে হচ্ছে, তো এক জায়গায় বসো না, বারবার ঢুকছো বেরোচ্ছ, এরা তো অসুবিধা হচ্ছে এদের। ওই বসে পড়লাম, বসে পড়ে পুরোটা শুনলাম। শোনার পরে সবাই সাজেশন দিচ্ছে, স্ক্রিপ্ট শোনার পরে ডিরেক্টর যেমন সবাইকে জিজ্ঞেস করেন কি কোনটা কীরকম লাগলো, তো আমাকেও জিজ্ঞেস করা হলো যে তোমার কেমন লাগলো বলো, তুমি তো একদম অনকোরা একটা লোক, হ্যাঁ, নভিস প্র্যাকটিক্যালি, তো আমরা তোমাকে দর্শক হিসেবেই ধরে নিচ্ছি, কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত নও। তখন আমি সিনেমার সঙ্গে যুক্ত নেই প্র্যাকটিক্যালি। তো আমিও আমার মতো করে সাজেশন দিলাম, আচ্ছা ওইটা যে আপনি বললেন সেটা তো আমরা আগেই দেখতে পেয়েছি, তাহলে এই প্রসঙ্গটা কেন এলো, এখন সেটা এক্স্যাক্টলি মনে নেই আমার, কিন্তু একটা কিছু নিয়ে বলেছিলাম, তাতে সবাই দেখলাম আমার পিঠ চাপড়ে, আরে এই তো রক্ত কথা বলছে, দেখো অমলদার ছেলে সাংঘাতিক বলেছে, এই সেই। আমিও খুব একটা কলার আপ করে আর উজ্জীবিত হয়ে উঠলাম, দেখো আমার বাবার দিকে খুব গর্বিত তাকালাম যে তোমার ছেলে সম্পর্কে এরকম বলছে, তোমার গর্ব হওয়া উচিত আমাকে নিয়ে। তো তখন উনি বললেন যে তুমি অ্যাসিস্ট করবে। তো আমি আবার বাবার দিকে তাকালাম, তো উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি করতে পারো, শ্যামল ভালো ছেলে, ওর সঙ্গে কাজটা করলে কাজটা শিখতে পারবে। তো ওই কাজ করা শুরু হলো। আমার এখনও মনে আছে, বেলেঘাটার সরকার বাড়ি আছে আইডি হসপিটালের ঠিক পরে, ওখানে আমার প্রথম দিন শুটিং, হ্যাঁ, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমাকে বলা হয়েছে 9টায় কল। তখন তো এত মেট্রো ফেট্রো ছিল না, মানে ছিলই না প্র্যাকটিক্যাল, এত ফ্লাইওভার্সও ছিল না, সেই বেঁটে বেঁটে মিনি বাস ছিল। আমি তাতে ঝুলে টুলে গিয়ে 20 পয়সা ভাড়া কোনো রকমে পৌঁছে গেছি বেলেঘাটা সরকার বাড়িতে 9টার আগেই। তো আমাকে দারোয়ান ঢুকতেই দিল না। তখন আমি বোধহয় আমার 27 কিলো ওজন, হ্যাঁ, এমনিতেই ছোটোখাটো চেহারা, তখন আরও সেটা একটা শীর্ণকায়। তো সে আমাকে পাত্তাই দিল না, গোপালা এরকম দারোয়ান তাগড়া। সে আমাকে বললো আবি নেই আবি কই নিয়ে বার যাও। আমি বাইরে গিয়ে চায়ের দোকানে বসে চা বিস্কুট ফেলাম। তারপর দেখি যে প্রায় 10টা 10 ফস, তখন দেখি একটা স্টুডিও ভ্যান এসে দাঁড়ালো, তাতে প্রায় মানে প্রচুর টেকনিশিয়ানস, মালপত্র সব নামতে আরম্ভ করলো। আই ডিড নট নিউ যে 9টায় কল মানে হচ্ছে 9টা হচ্ছে গোডাউনে কল, কেদারের গোডাউনে কল, সেখান থেকে মালপত্র লোড হবে, লোকজন উঠবে, তারপর তারা এতটা রাস্তা জার্নি করে আসবে। তো আমি তো পৌঁছে গেছিলাম।
এই শুরু হয়েছিল আমার, এবং সেটার সেই শুটিংয়ের গল্প বলতে গেলে মানে দিন কাবার হয়ে যাবে, নানান রকম হিলারিয়াস সাউথের কানেকশনটা কোথা থেকে হলো? সেটা আসছি। এবার সেখানে শুরু করেছিলাম অ্যাজ ক্ল্যাপার বয়। আমি নিজেই, আমার চিফ ছিলেন সুকান্ত ভট্টাচার্য, তো ওনাকে আমি বলেছিলাম আমি ক্ল্যাপ দেবো, তো আই স্টার্টেড উইথ আ ভুল ক্ল্যাপ, মানে 55 বাই ইউ মাস্ট বি আন্ডারস্ট্যান্ডিং, মানে লেখাটা ভুল ছিল, কম না, লেখাটা ঠিক আমি লিখেছিলাম কিন্তু কম্বাইন্ড শট হয় না, 3 + 5 + 7 + 9 + 11 এরকম একটা কম্বাইন্ড শট। এবার আমি সবটা বলতে গিয়ে ফাম্বল টাম্বল করে পুরো একটা মানে জগা খিচুড়ি পাকিয়ে ফেললাম, মানে আমার না লজ্জায় মুখ ঢাকার জায়গা। আর্টিস্ট কে ছিল তখন? আর্টিস্ট সব তখনকার নতুন নতুন, মানে বিপ্লব কেতন চক্রবর্তী, দ্বিজেন বাবু, এরা সব ছিলেন আর কি, আরো কারা কারা ছিলেন। তাদের তুমি নতুন বলছো কেন? না না না, তখন তো তারাও নতুন, প্র্যাকটিক্যালি অলমোস্ট নতুন আর মানে ক্যামেরার সামনে নতুন। হ্যাঁ, তো তারপরেতে কিন্তু তাদের, আমি একটু কাটছি তোমাকে, কিন্তু ওই ক্যামেরার সামনে যখন তারা ছিল নতুন, সেই দাপটটা তো তাদের ছিল। দাপট মানে আর্টিস্ট হিসেবে কনফিডেন্স ছিল, দাপট দেখাতো না কিন্তু ওই কনফিডেন্সটা ছিল একবার বললে, এবং তারা এত ওবিডিয়েন্ট ছিলেন, এত ডিরেক্টরের কথা শুনে চলতেন, সেটা মানে সাংঘাতিক, মানে ডিরেক্টর কি বলছেন কি চাইছেন সেটা অনুধাবন করার চেষ্টা করা, ভেতরে নেওয়া, একটা মুখ, এখন যেমন লোকে মুখস্থ করে তারা না আত্মস্থ করতো, এটাই তফাৎ হয়ে যায় ভীষণভাবে। তো এই জায়গা থেকে শুরু করা, ভুল ক্ল্যাপ দিয়ে শুরু করেছিলাম জীবনে, ভেবেছিলাম যে জীবনে আর কিছু হবে না বোধহয়। তারপর আই ওয়েন্ট অন একটা সময়, একটা দিন একটা অন্য একটা ছবিতে, তখন আমি নতুনই প্র্যাকটিক্যালি অবজারভার, তো আমি আমার চিফ যিনি ছিলেন, তো তিনি আসতে পারেননি, অসুস্থ ছিলেন, তো আমি বলেছিলাম আমি কিউ দেবো, আমি সব কিছু করবো। তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি কিউ দিয়েছিলাম। তো হঠাৎ উনি শটটা শেষ হওয়ার পরে আমাকে ডাকলেন, তুমি শোনো, তুমি কে গো? তাহলে আমি অনিন্দ। হ্যাঁ, সে তো তোমার নাম বুঝতে পারলাম, তুমি কে? মানে আরে আমি অমল সরকারের ছেলে। ও তুমি অমলবাবুর ছেলে? আরে বাপরে ভাই, ওই জন্য এত ভালো কিউ দিলে না, আমার অ্যাক্টিংটা এনহ্যান্সড হলো। মানে এটা আমার কাছে জীবনের মানে শ্রেষ্ঠ রিওয়ার্ড, যে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন যে ওনার মানে আমার কিউ দেওয়াতে ওনার অ্যাক্টিংটা এনহ্যান্স হলো। আই ওয়াজ সো এনরিচ দ্যাট ডে, এটা চিরকালই মনে রাখবো। এবং তারপর থেকে উনি আমাকে বন্ধুর মতন ব্যবহার করতে লাগলেন, গায়ে হাত দিয়ে, মানে কাঁধে হাত দিয়ে তম করে, এবং ডিরেক্টরকে বললেন আমার সমস্ত ইয়েতে অনিন্দ কিউ দেবে। এইটা গেল একটা ফেজ আর কি, এবং আস্তে 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 করে উত্তরণ ঘটতে আরম্ভ করলো, নুয়ান্সেসগুলো জানতে আরম্ভ করলাম, হোয়াট ইজ ফিল্ম, কেন এটা হচ্ছে, কেন কি হচ্ছে, লেন্স চেঞ্জ করাটা কেন হচ্ছে, ডেপথ অফ ফিল্ড কি হয়, সবটা ওইভাবে করতে 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 একটা সময় বাবার চলে যাওয়ার পরে 92 সালে বাবা চলে গেলেন। ওই বছরের শেষের দিকেই আমি ওই বছরের শেষের দিকে আমি সাউথে হঠাৎ করে একটা কানেকশন এলো, সেটা বিপ্লব চট্টোপাধ্যায়, আমাদের অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, উনি বললেন যে সাউথ থেকে একটা টিম এসছে, ওরা একটা বাংলা ওড়িয়া ছবি করতে চায়, তো ওরা একজন এমন কাউকে নিতে চায় যে বাংলা, হিন্দি, ইংলিশ বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, এবং ওদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, ফিল্ম ল্যাঙ্গুয়েজটাও যারা। তা আমি তোর কথা বলেছি, হ্যাঁ, ভেরি গুড। এবং বিলিভ মি দেবরাজ, আই ওয়াজ দ্য ওনলি টেকনিশিয়ান। তখন না এত চাপাচাপি ছিল না, এতগুলো লোককে নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো ছিল না আর কি কোনোভাবে। ক্রিয়েশন ইজ ক্রিয়েশন, যেখানে করো, যেখানে পৃথিবীর যে প্রান্তে করো, যে ভাষায় করো। তো আই ওয়াজ দ্য ওনলি বেঙ্গলি টেকনিশিয়ান। আর উড়িষ্যা থেকে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট, তার মধ্যে একজন ডিরেক্টরও হয়ে গেছে, সুধাংশু সাহু, বড় ডিরেক্টর এখন, কমার্শিয়াল ডিরেক্টর। তো ওই সাউথে আমার প্রথম শুরু। ডি বিজয় ভাস্কর রেড্ডি ওয়াজ মাই ডিরেক্টর, এবং আই ওয়াজ অ্যাসোসিয়েট ডিরেক্টর। এবং আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়, পরবর্তীকালে সুভাষিস মুখার্জি, খরাজ মুখার্জি, রচনা ব্যানার্জি, তাপস পাল, কে না গেছে সাউথে। এবং সেইখানে সেই ছবিতে কাজ করা থেকে শুরু করে তার ডাবিং কন্ডাক্ট করা এবং সেই ছবি রিলিজ করা, এমনও আমার মনে আছে আমি বিজলি সিনেমা হলে গিয়ে কার্বন চেঞ্জ করেছি প্রজেক্টরে। মানে তখন ওই থ্রু কার্বন তো আসতো, এবং কার্বনটা পুড়ে গেলে স্ক্রিনটা কালো হয়েছে, তখন দেখবেন লোকজন খুব চেয়ার ফেয়ার, দেখা যাচ্ছে না, সেন্টার করো, নমুক তমুক, খুব চিৎকার চাচামেচি করতো। তো সেই কাজটাও করেছি, মানে হাতে কলমে এই কাজ করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়ানো। তারপর সেখান থেকে অভিনয়। অভিনয় তো 13 বছর মতন তুমি করছো। হ্যাঁ, 2013 থেকে প্র্যাকটিক্যালি তোমার যে, তুমি তো এত দীর্ঘ সময় তুমি ডিরেক্টর, কখনো কোনো সিন পেয়ে তোমার ডিরেক্টর সত্তা এমনি অকারণে বেরিয়ে এসছে, পড়ার পর তুমি বুঝতে পেরেছো বাবা আমি তো এখন অ্যাক্টর? না, ডিরেক্টর সত্তাটা তো অকারণে বেরোয় না, অকারণে নয় বলছি, হঠাৎ একটা বেরিয়ে এলো, কারণে বেরিয়েছে। কিন্তু আই নো দ্য ফ্লোর, আই নো দ্য ডিসিপ্লিন অফ দ্য ফ্লোর। আমি জানি একজন পরিচালকের কি ব্যথা, সুতরাং আমি পরিচালককে ডিস্টার্ব করি না। আই এম আ ভেরি ভেরি ওবিডিয়েন্ট পার্সন। আমি বাথরুম গেলেও আমার ডিরেক্টরকে, সে আমার যদি 3 নম্বর অ্যাসিস্ট্যান্টও থেকে থাকে কোনো সময়,
স্যার যাবো একটুখানি, এখন কি আমার আছে, লাগবে? আমি এটা প্রশ্ন করে যাই বা জিজ্ঞেস করে যাই, বা বললেই বলি যে আমি ওপরে যাচ্ছি এটা চা খেতে, আমাকে লাগলে কাউকে দিয়ে খবর দিই, বা একটা ফোন করে দিলেও হবে আর কি। তো এই জায়গা থেকে সে কিন্তু কিছু কিছু জিনিস যেমন মনে হয় যে কি হয়, এখনকার পরিচালকরা বাধ্য হয়ে অনেকটা মেনে নেন, অনেকটা চ্যানেল যেমন বলে সেরকম কাজ করেন, বা হাউস যেরকম বলছে, বা যে কনস্ট্যান্টগুলো রয়েছে সেই অনুযায়ী। এই প্রসঙ্গে বলে রাখে টুকটুক করে একটা, যে আমি একটা সিরিয়াল করতাম শ্রীরামকৃষ্ণ, উইচ ওয়াজ ভেরি ভেরি পপুলার অ্যাট দ্যাট টাইম, 550 এপিসোড হয়েছিল, এবং সেখানে আমার চিত্রনাট্যকার ছিলেন মানস দত্তগুপ্ত। হ্যাঁ, উনি কিছুদিন আগে মারা গেছেন। মানসদার অসাধারণ লেখনী, সাংঘাতিক কয়েনেজ, খুব রিসার্চ করে কাজটা করেছিলেন, কিন্তু উনি লিখেছিলেন যে এটা এই হবে, সেটা এই হবে। আমি একদিন ওনাকে বললাম আপনি শুধু সংলাপ লিখে দেবেন, বাকি কি করবে, চাল বাঁচতে বাঁচতে করবে, না কাপড় মেলতে মেলতে করবে, না পুজো করতে করতে করবে, সেটা আমি বুঝে নেব। আপনি খালি সংলাপটা লিখে দেন, ব্যাস, আর কিছু করতে হবে না। বাকি আমি সিনটা সংলাপ পড়ে আই ক্যান মেক আ গ্রাফ অফ দ্য সিন, এবং তার ডিজাইনিংটা কি হবে সেটা আই ক্যান ডু ইট প্রপারলি। এটার জন্য এটাই আমার কাজ প্র্যাকটিক্যালি। আর এখন তো সমস্ত কিছু কখন তাকাবে সেটাও স্ক্রিপ্টে চার্জও লেখা থাকে, চার্জও লেখা থাকে, চার্জ প্যান নানান রকম স্লোমো সব লেখা থাকে আর কি। যাই হোক, এই আর কি বাট খুবই কষ্টের, মানে মানসিক কষ্টের খুবই, সেটা বুঝতেই পারি। কিন্তু অনেক সময় কি হয়, তোমাকে তো জিজ্ঞেস করে ডিরেক্টররা এসে, দাদা তুমি কি বলছো, আমি এরকম ভেবেছি। হ্যাঁ, কালকেই যেমন একটা সিনে একটা গানের কথা আমার পরিচালক বললেন, যে একটা খুব ফানি একটা সিকোয়েন্স ছিল, সেখানে বললো ওই গানটা কি এখানে লাগাবো। আমি বললাম যে এটা রবীন্দ্রসঙ্গীত, এটা বোধহয় অপমান করা হবে, এই গানটা না লাগালেই বোধহয় ভালো, অন্যভাবে কিছু এটা করি। হ্যাঁ, তো সেটা সাজেশনও নয়, আবার ও আমার কাছ থেকে চাইলো বলেই আমি দিলাম, আদারওয়াইজ আমি হয়তো বলতাম না কিছু। কেন কখনো যদি খুব কিছু মনে হয়, জাস্ট আমি ডিরেক্টরের কানের কাছে বলি এটা এরকম করলে ভালো হতো কি, একবার ভেবে দেখ। হ্যাঁ, ব্যাস এইটুকু। কেননা আমি চাই না যে আরও 60 জন লোক যাদেরকে যা ওনার অঙ্গুলি নির্দেশে তারা বাকিরা কাজ করেন, তাদের সামনে ওনাকে এমন একটা কোনো ব্যবহার করতে যেখানে তার পদস্খলন হয় বা তার ডিগ্রেডেশন হয় প্র্যাকটিক্যালি। তুমি আগে ফ্লোরে বসে নানান রকম অভিনেতাকে দেখতে এবং তাদের স্ক্রিপ্ট কালচার তুমি বুঝতে পারতে আফটার দেয়ার পারফরমেন্স, হাউ দে অ্যাপ্রোচ টুয়ার্ডস আ স্ক্রিপ্ট। এখন মেকআপ রুম শেয়ার করছো, কি পার্থক্য বুঝছো আগের সঙ্গে এখনকার স্ক্রিপ্ট অ্যাপ্রোচ? মানে এখন তো স্ক্রিপ্টটা যখন আসে তখন ফ্লোরে ডাকা হয়। হ্যাঁ, সেটা তো কিছু করার নেই। দেখো, না তুমি এটা বলতে পারবে না, আমি দেখি 4,500 লোক পাঠ করছে, হ্যাঁ সেম হাতে গরম স্ক্রিপ্ট পেয়ে জেরক্স করবে, তার মধ্যে 200 জনকে তোমার ভালো লাগছে, কাজে ইউ হ্যাভ টু গিভ ইনপুট হোয়াট এভার টাইম ইউ আর গেটিং। সেটা ঠিক, এটা মেনে নিতে হবে, সিস্টেম। সেখান থেকেও আমি দাঁড়িয়ে বলছি, মানে এটা তুমি আগের অ্যাপ্রোচ, যারা অ্যাপ্রোচ করতেন, এখনো যারা অ্যাপ্রোচ করেন, সবাই তো করেন না, তাদের মধ্যে কি পার্থক্যটা দেখো? মানে কিছু পার্থক্য তো আছেই। একটু আগে যেটা বললাম দ্বিজেনবাবু সম্পর্কে, বা ওই যে আত্মস্থ করা, এখন সবাই মুখস্থ করতে চায়। ওনারা তো লেজেন্ড, এবং না লেজেন্ড বলেও না, লেজেন্ড তো মানুষ তার কর্ম পদ্ধতিতে তৈরি হয়। তো আজকের একটা ছেলে যে কালকে লেজেন্ড হবে না আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না আর কি। এই যে ধরা যাক, যখন আমি একটা কথা প্রসঙ্গে বলি, যিশু সেনগুপ্ত, সে যখন শুরু করেছে সে বাংলাটা জানতো না, তার পরিচালক ছিলেন দেবাংশু সেনগুপ্ত, তাকে সে টিচ করে প্রিচ করে সমস্ত তার ভেতরে ঢুকিয়ে ইনজেক্ট করে জিনিসটাকে বার করে, এবং মহাপ্রভুর মতন একটা চরিত্র, হ্যাঁ শ্রী চৈতন্যর মতন একটা চরিত্র যিশুর পক্ষে তখন ভাবনাতেই আসেনি। মানে আমি যখন রামকৃষ্ণ করেছি, আমি যে রামকৃষ্ণ পরিচালনা করতে পারবো, একটা মজার ঘটনা ঘটেছিল। তখন আমি আশা বলে একটা সিরিয়াল করি দূরদর্শনের জন্য, তারপরেই রামকৃষ্ণর অ্যাপ্রুভাল পেয়েছি। তো আমরা গেছিলাম নরেন্দ্রপুরে মহারাজের কাছে অ্যাপ্রুভাল নিতে বা তার সঙ্গে আলোচনা করতে কিভাবে কি হবে আর কি। তখন ওদের তত্ত্বাবধানের পুরোটা ছিল আর কি, মানে আমাদের স্ক্রিপ্ট তিব্বত গেছে, মহারাজ টিবেট গেছেন বলে স্ক্রিপ্টও গেছে, তিনি অ্যাপ্রুভাল করে তবে আমরা শুটিং করেছি আর কি। তো আমি গেছি নরেন্দ্রপুর, এবার সেখানে মহারাজ আমার দিকে তাকিয়ে, মানে সবাই গেছেন, ওই মানুষদা গেছেন, প্রডিউসার গেছেন, তাদেরকে বোঝা যাচ্ছে যে প্রযোজক মানুষ, তার চেহারাপত্র দেখে মানুষবাবু একটা পক্ককেশ মানুষ, অভিজ্ঞ মানুষ, সুব্রতনাথ মুখোপাধ্যায় বলে একজন গেছেন, তিনিও যথেষ্ট অভিজ্ঞ মানুষ, এরকম সব গেছে। একমাত্র আই ওয়াজ অড ম্যান আউট। আমি যেহেতু বাইরে তখন আসার শুটিং করছিলাম উল্টো দিকেই, ওই রিজেন্সি গার্ডেন এখন যেটা শেরউড হয়ে গেছে ওখানে, তো ওখানে শুটিং করছিলাম, ওখান থেকে আমি উল্টো দিকে নরেন্দ্রপুর চলে গেছি। আই ওয়াজ ক্ল্যাডেড ইন জিন্স, এখানে একটা বেল্ট ব্যাগ লাগানো, ক্যাপ পরা, কাঁধের টাওয়েল, আমার চিরাচরিত যেটা অ্যাটায়ার সেরকম। তো উনি আমার দিকে তাকিয়ে মানে পুরো আপনিটাও বলতে পারলেন না আমাকে, তুমি পারবে এটা করতে, তুমি হ্যান্ডেল করতে পারবে জিনিসটা?
হ্যাঁ, তুমি কতটুকু জানো ঠাকুর সম্পর্কে? কারণ বাকি মানুষ যেমন জানে আমিও সেরকম জানি, আর যেটা জানি না সেটার জন্যই আপনার কাছে এসেছি। মানে ওই ভরসাটাও করতে পারেন। সে এই যিশুর প্রসঙ্গে এটাও এলো, মানে শুধুমাত্র আর্টিস্ট নয়, একজন ডিরেক্টরের ক্ষেত্রেও সেই ম্যাচিওরিটি হয়তো হয়নি, কিন্তু আলটিমেটলি কাজটা করতে গিয়ে দেখলাম যে না, আই এম গেটিং ইন টু ইট। আমি মোর অ্যান্ড মোর, আমি যতটা ডেপথে ঢুকছি তত আমাকে জিনিসটা অ্যাট্রাক্ট করছে। সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, একটা কোথাও একটা তার প্রতি একটা অদ্ভুত টান থাকতে হবে। তো এক্স্যাক্টলি সেরকমভাবেই এখন যারা স্ক্রিপ্ট পেয়ে ওই যে 4,500 মানুষ কাজ করছেন, তার মধ্যে 200 জন হয়তো এক্সেল করছেন, বাকি কিন্তু যে মাইনাস যে অ্যামাউন্টটা, তারা কিন্তু সেই এক্সেলেন্সের জায়গা যেতে পারছেন না। তারা কিন্তু গতানুগতিক পারফর্ম করছেন, অ্যাক্টর হয়ে, শিল্পী হয়ে উঠছেন না। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন পারফর্মার অ্যান্ড আর্টিস্ট। সেইটা ভীষণ দরকার। সেটা সর্বক্ষেত্রে, শুধুমাত্র অভিনয় নয়, গানের ক্ষেত্রেও তাই। অনেকে গান গাইছেন কিন্তু শিল্পী নন। একদমই, মানে আমরা যারা মানে কিশোর কুমারকে নিয়ে বলতে যে অভিনয়টা গানের মধ্যে ছিল, সেই অভিনয়টা মিস করা অনেকের গানে। দাদা, তুমি নানান জায়গায় যাও, আমিও যাই, আমাদের কাছে একটা খুব কমন প্রশ্ন আসে কিভাবে শুরু করব। এবং এখন দেখা যাচ্ছে গলিতে গলিতে কারখানা তৈরি হয়েছে অভিনেতা তৈরি করার, এবং যেটা আমি বিশ্বাস করি, যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে, অভিনেতা কখনো তৈরি করা যায় না, টেকনিক্যালি সাউন্ড করা যায়। আর ওয়েজগুলো পরিষ্কার করে বলে দেওয়া যায় যে দেখো ডিকশন বলে একটা বস্তু আছে, সেটা প্র্যাকটিস করো, গলা খোঁজো, চোখ খোঁজো, এগুলো করা যায়, বলে দেওয়া যায়। তো যারা এখন চাইছে, সিরিয়াসলি চাইছে, সবাই পৃথিবীর সবাই চাইছে ক্যামেরার সামনে আসবার জন্য, যেটার কুফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি ফেসবুকে। ক্যামেরা থাকলেই কিছু একটা তারা করে দিচ্ছে ভুলভাল। তো যারা সিরিয়াসলি চাইছে অভিনয় করবে, তারা কিভাবে অ্যাপ্রোচ করবে, এখন কি করা উচিত? ওই যে একটু আগেই যে কথাটা বললি যে অভিনেতা তৈরি করা যায় না, একটা শিশুকেও যদি আমি এরকম করে চিমটি কাটি, সে এরকম করে উঠবে, এটা ন্যাচারাল ইনস্টিংক্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা কাউকে বলে দিতে হয় না। আমি যদি হঠাৎ করে একটা গরমকে যদি হাত দিই, আরে বাপরে, এটা করে ফেলবই আর কি, এটা কোনোদিন করতে। কিন্তু এইটাই অ্যাক্টিং করতে গেলে কিভাবে করতে হবে, কতটা মাত্রায় করতে হবে এবং লেন্স বুঝে করতে হবে, সেইটা জানতে হবে ভীষণভাবে। এবার এখন যারা এটা চাইছেন, তারা পপুলারিটির জন্য চাইছেন, যেমন করে মানুষ রিলস বানানোর জন্য ফলোয়ার, পপুলারিটি বা এটা চাইছেন, ওরকমভাবে আমাকে স্ক্রিনে দেখা গেলে আমি ভীষণ পপুলার। সব থেকে মজার ব্যাপার, এখন কেউ বলে না আমি অভিনয় করবো, এখন বলে, বেশিরভাগ বলে সিরিয়াল করবো। সিরিয়ালটা একটা মাপকাঠি হয়ে গেছে, কারণ ড্রয়িং রুমে ঢুকে পড়ছে, তো রোজ দেখা যাচ্ছে, সেটা একটা সুবিধা। ইজি ওয়ে টু বিকাম পপুলার। একদমই তাই। সেইটা তাহলে তার নতুন যারা সিরিয়াস, তারা কিভাবে শুরু করবে? যারা সিরিয়াস তারা থিয়েটার করবেন ডেফিনেটলি। তারপরে একটা সময় যারা অনেকেই করেছেন, থিয়েটার থেকে অনেক লোকজন এসেছেন, মানে এই কয়েকদিন আগে অমিত সাহা বলে ডিসিনে, ও তো সাংঘাতিক এখন কাজ করছে। ইনফ্যাক্ট অনির্বাণ, দুই অনির্বাণী, ইনফ্যাক্ট তারা তো থিয়েটার থেকেই এসছেন। দেবশঙ্কর সিরিয়াল করছেন কিন্তু থিয়েটার থেকেই এসছেন, গৌতম সিরিয়াল করছে। তো সবাই সেই জায়গাতে আমার মনে হয় থিয়েটার ইজ দ্য বেস, সেইটা করার খুব দরকার। কারণ ওই শর্টকাট প্রসেসটা না আমি বিশ্বাস। ধরো একটা সাধারণ ছেলে বা মেয়ে থিয়েটার করলো, বেশ 2-2.5 বছর সে ঠিক করলো আমি 2-2.5 বছর মন দিয়ে থিয়েটারটা করবো। টেকনিক্যালি সাউন্ড কি করে হবে? টেকনিক্যালি সাউন্ড, প্রথম কথা হচ্ছে থিয়েটার তো তোমাকে প্যাশনটা শেখায়, ডিসিপ্লিন শেখায়, ফেলো ফিলিং আনাটা শেখায় ভীষণভাবে। এইবার টেকনিক্যাল তুমি জানতে গেলে প্রথম কথা হচ্ছে তুমি এরকম ধরনের কোনো একটা জায়গায় তুমি ভর্তি হতেই পারো। আই হ্যাভ নো রিজার্ভেশন রিগার্ডিং দ্যাট। যে কোনো একটা জায়গায় ভর্তি হওয়া যেতে পারে, যে কোনো ভালো জায়গা। এখন মাশরুমের মতো নানান রকম কিছু, আমাকে বুঝে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, খানিকটা সেটাই। কেন আমি বাজারে আলু কিনতে গেলেও তো আলুর উল্টো দিকটা দেখবো যে পচা আছে কিনা, তো সেক্ষেত্রে আমি এখানেই বা যাচাই করে নেবো না কেন? হ্যাঁ, যে আমি কোয়েশ্চেন করবো না কেন যে আপনার কি শেখাচ্ছেন, আপনার কোর্স কি, আপনার কি, শুধু ফি নিলেই হবে না, আপনি কিরম ভাবে শেখাচ্ছেন, আপনার কতদিনের ভাগগুলো আমাকে বলুন বা কিছু, যদি সেটা সে করতে পারে। এবং তারপর তার ফ্যাকাল্টি কারা শেখাচ্ছেন সেটার উপরও নির্ভর করে। এখন যে কালকে সিরিয়ালের হিরো হয়েছে সেও গিয়ে ক্লাস নিচ্ছে, হ্যাঁ, সে তার পপুলারিটিটা সেল করছে যে আমি অমুক সিরিয়াল করছি, 400 এপিসোড করে, 300 এপিসোড করেছি, আমার সিরিয়াল টপ বেঙ্গল টপার, ওই জন্য আমি এসেছি। কিন্তু সেটা তো নয়। সে তাকে তো কত রোজ শিখতে হচ্ছে গিয়ে, হয়তো বা শিখতে পারছেও না, হয়তো এমনও হতে পারে। তো সেইখানে আমার মনে হয় যে ওয়ান হ্যাজ টু বি ভেরি জাজমেন্টাল অ্যাবাউট দিস। যদি সে সিরিয়াসলি এটাই করতে চায়, তাকে পরিষ্কার না বিশ্লেষণ করতে হবে, অ্যানালিটিক্যাল হতে হবে যে আমি কোনটা করব, এবং করে যদি
তার ডেডিকেশন থাকে তাহলে সেইভাবেই এগোতে পারবে। এখন যে সিরিয়ালগুলো চলছে, আমি বেসিক্যালি সিরিয়াল নিয়েই কথা বলছি, কারণ তুমি এখন করছো সিরিয়াল এবং তুমি অনেক অনেক অভিনয় করছো এবং প্রচুর প্রচুর তুমি সিরিয়ালে হিট দিয়েছো এবং অনেক অনেক অভিনেতা অভিনেত্রীদের তুমি ক্যামেরার সামনে দাঁড় করানো শিখিয়েছো, সেটা তারা মানে এক বাক্যে তারা স্বীকার করে আজও। সিরিয়ালের শুধু অভিনেতা অভিনেত্রীদের নয়, প্রায় 14 জন অ্যাসিস্ট্যান্ট তারা এখন সে তো বটেই যে কোনো ফ্লোরে গিয়ে দাঁড়ালে অন্তত একটা না একটা আমার সহযোগী বা সহকারী পাওয়া যাবেই আর কি। এক্স্যাক্টলি। আগের যে বাতাবরণটা ছিল যে ডিরেক্টর প্রডিউসার এবং ডিরেক্টরদের সঙ্গে ডাইরেক্ট প্রত্যেকটা টেকনিশিয়ান এবং প্রত্যেকটা অ্যাক্টর যারা চান্স পাবে মানে ডিরেক্টর চুজ করতো, সেটা এখন আর হয় না। এটা নিয়ে তোমার কি? এখন তো ডিরেক্টর অনেক সময় জানেই না কে ও আজকে অনিন্দা তুমি এসছো, হ্যাঁ হ্যাঁ শুনলাম, আমি বললো আর কি, ইপি বললো। তো এটা ঘটনা ঘটে গেছে। আগে তো আমরা আগে থেকে চিত্রনাট্য জানতাম, আগে থেকে কি শিডিউল হবে সেটা জানতাম, কারা অভিনয় করবে, তারা পাঞ্জাবি পরবে না জামা পরবে, তার বোতাম খোলা থাকবে না, চশমার ডাঁটিটা কীরকম হবে, সবটা ডিরেক্টর ঠিক করতো। আমরা পার্সোনালি গোডাউনে যেতাম, গিয়ে কস্টিউম সিলেক্ট করতাম এবং ক্যামেরাম্যানের সঙ্গে আলোচনা করতাম ওয়াল কালারেই তার কন্ট্রাস্ট, শুটিংয়ের পরে এডিট সেটাও হবার হতো। হ্যাঁ, তো সবটা। কিন্তু এখন যেটা হয়, ডিরেক্টরের কাছে সময় নেই, তার কাছেও যখন স্ক্রিপ্ট আসছে, অভিনেতার কাছেও তখন স্ক্রিপ্টে সে ভাববে কখন, পড়বে কখন, চিন্তা করবে কখন, ডিজাইন করবে কখন, শ্যুট করবে কখন, সেই জায়গা থেকে চলে গেছে ভীষণভাবে। তো এটা একটা খুব কষ্টের জায়গা ভীষণভাবে। সিস্টেম গল্প আমরা সাহিত্য নির্ভর করছি না কেন? মানুষের মনে হচ্ছে হয়তো যে সাহিত্য নির্ভর গল্প বোধহয় লোকে দেখবে না, সবটা তো হয়ে গেছে, এখন নতুন করে মৌলিক কিছু আমরা করব। ওই জন্য কি হচ্ছে, মৌলিক করতে গিয়ে না অনুকরণ করছে। মানে ওই সিরিয়ালটা না বিয়ে দেখিয়েছে, আমাকেও বিয়ে দেখাতে হবে। ওই সিরিয়ালটা একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছে, আমাকেও অ্যাক্সিডেন্ট দেখাতে হবে। ওই সিরিয়ালটা একটা অন্য কিছু গন্ডগোল দেখিয়েছে, কুটকাচালি কিছু একটা হয়েছে, আমাকেও সেটা করতে হবে। এই অনুকরণ হচ্ছে। তবে সাহিত্য নির্ভর সিরিয়াল বা ঐতিহাসিক সিরিয়াল যে একেবারে চলেনি বা চলছে না সেটা নয়, কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই সেগুলো ভীষণ পপুলারিটি পেয়েছে। যেমন ধরা যাক রানী রাসমণি, হ্যাঁ, ভীষণ পপুলারিটি পেয়েছিল, এরকম ধরনের, বা কিছু মাইথোলজিক্যাল সিরিয়াল পপুলার হয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটু ওই একই ধরনের রেপিটেশন, মেলোড্রামা। হ্যাঁ, তো সেইটা কেন হচ্ছে না? একটা চ্যানেল সাহিত্য নির্ভর কাজ করে তারা পপুলারিটি গেইন করেছিল, তারাও কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে, কেন জানি না। সেটা আমি মনে হয় যে মার্কেটিং করতে পারছেন না, হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে তো অনেকটাই, যে আমি কি বিজ্ঞাপন করব, কি বিপণন করব, কোনটা কনজিউমার নেবে কোনটা নেবে না, তার উপরে অনেকগুলো ফ্যাক্টর। কারণ আমরা হয়তো বাইরে থেকে ভাবি যে এটা কেন হচ্ছে না, হ্যাঁ, সেটা আমরা পলিটিক্যালি অনেক কিছু ভাবি, এটা কেন করতে পারছে না, আমাদের রাস্তা এত খারাপ। একটা এত বড় শহরকে তৈরি করা চারটিখানি কথা নয়, কিন্তু একটা এতগুলো মানুষকে একত্রিত করা বা তাদেরকে প্রপার জায়গা দেওয়া চারটিখানি, মানে ইন্ডিয়া ইজ আ ডাইভার্সিফাইড কান্ট্রি, তাতে এত কাস্ট ক্রিড, এতগুলো অসামঞ্জস্য, নানান রকম ভাষাতে, খাওয়ারে, সমস্ত পোশাকে, সব কিছুতে। তো সেখানে কিন্তু শুধুমাত্র দোষ দিলে হবে না, আমাদেরও তো অনেকগুলো জায়গা থাকে, আমাদেরও তৈরি করতে হবে। তো এক্স্যাক্টলি সেরকমভাবেই আমার মনে হয়। তবে এই যে ক্রমশ না কমে আসছে যে এই দেখার তাগিদটা, এই কারণেই বোধহয় এটা হচ্ছে যে ক্রমশ দেখার তাগিদটা কমে আসছে। ক্রমশ মানুষ একটু একই রকম মানে অভ্যেসে দেখছে টেলিভিশন। মানে আমি রোজ যেমন দাঁত ব্রাশ করি, আমি জানি আমার পেস্ট, আমি ঘুম চোখেও আমি জানি আমি আমার পেস্টটাই নিলাম কিনা, অন্য কোনো স্বাদ পেলে আমি তখন আমার ঘুমটা চটকটা ভাঙবে। এটা কি হলো, আজকের অন্যরকম লাগছে, নিম কেন লাগছে, বা আজকে বেশি ক্লোরাইড কেন লাগছে। ওই সিরিয়ালেও তাই, একই জিনিস দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। ও গালাগাল দিচ্ছে, দেখা জঘন্য ফালতু একই জিনিস দেখাচ্ছে, তবুও দেখছে ওই টাইমে বলে, কিছু করার নেই, অ্যাডিকশন। আমাদের মা কাকিমা জেনারেশনটার জন্যই আমার মনে হয় এখন সিরিয়াল বেঁচে আছে। হ্যাঁ, যারা সন্ধ্যেবেলাটা একটা অভ্যাস। আমার শাশুড়িকেই বলবো, মানে রিপিট টেলিকাস্টও দেখে, মানে উনি দেখেন না, তাকিয়ে থাকেন। আমি সেই দিন বুঝলাম, হ্যাঁ করে সবকিছুই, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা রিয়েলিটি উনি তাকিয়ে থাকেন। এবার আমি আমার হাতে মনোজ বাজপেয়ীকে পেয়ে যাচ্ছি মোবাইলে, আমি জয়দীপ আলাওয়াটকে পেয়ে যাচ্ছি এখন শর্ট ফিল্মে, বলুন ভালো ভালো কাজ। আমি সিরিয়াল কেন দেখবো? হ্যাঁ, এবার সিরিয়াল, তাহলে সিরিয়াল টার্গেট করছে কিরম ভাবে আমি বুঝতে পারছি না। মানুষের একটা টার্গেট থাকে যে এই রিচ, আমাকে একটা রিচ করতে হবে, এই টাকাটা দিচ্ছি আমায় রিচ করতে হবে, আমি রিচ করব এই দর্শকটাকে, এই দর্শকের টেস্ট। তো সেটা তারা ভাবছেন না। হ্যাঁ, ভাবছে বলেই ওইটা হচ্ছে, ভাবছে বলে হলে বাঘ ঢুকে যাচ্ছে। না ভাবছে বলেই ওই স্ট্যান্ডার্ডটা অনেক লো করে দিচ্ছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদের ধারণা হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডের ওপরের মানুষ আমাদের সিরিয়াল দেখবেন না।
তারা ওই মনোজ বাজপেয়ীকে দেখবে, তারা জয়দীপকে দেখবে, হ্যাঁ, তারা হয়তো সিরিজ দেখবে, কিন্তু তারা সিরিয়াল দেখবে না। সেই কারণেই কি হচ্ছে, স্ট্যান্ডার্ডটা তো লো হয়ে যাচ্ছে, তার থেকে কেউ বেশি উঠতে পারছে না। তারা মনে করছে যে এটা বাবা দরকার নেই। হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ, একটা সিরিয়ালে অভিনয় করতাম একটা চ্যানেলে, তো সেখানে আই ওয়াজ অন হুইল চেয়ার। খুব হ্যাঁ, খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার। এই লোকটা পাগল নয়, তাকে আমার স্ত্রী ইনজেক্ট করতো একটা নার্ভাস ইনজেকশন, সেটা দিয়ে তাকে তার নার্ভগুলোকে যাতে ব্রেকডাউন হয়ে থাকে, ইয়ে মানে সংকুচিত হয়ে থাকে ওরকম একটা জায়গা থেকে। তো যখন সে ঘরে ঢুকতো, সেখানে লেখা ছিল যে ঘরের দরজা খুলে স্ত্রী ঢুকলো, তো ঘরটা কোনো দরজা ছিল না, সব থেকে বড় কথা। হ্যাঁ, উনি স্ক্রিপ্ট রাইটার লিখে দেখেন, উনি তো ফ্রেমে আসেন না কোনোদিন। তো সেটা একটা কাটার পিস এরকম করে আলোর সামনে থেকে সরিয়ে দেওয়া হতো, তাতে অ্যাজ ইফ দরজা খুললো এবং আমার চোখের আলোটা পড়তো। আমি এরকম করে তাকাতাম না, তারপর বলতাম, আবার তুমি এসছো, তুমি চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না, তোমার তুমি চলে যাও তুমি। এটা একদিন বোল্ডে স্ক্রিপ্টে লেখা এলো, এখানে সৌম্যশেখর পাগলের মতন চিৎকার করে বলবে। আমি তখন চ্যানেলে ফোন করলাম, তখনও করতে পারতাম এগুলো, এখনো ভয় করি না। বাবা কি দরকার, চ্যানেল আমার চিনতে, কে অনিন্দ্য সরকার, চিনি না, ও ডেকে দিল ফোন, দরকার নেই বাবা। হ্যাঁ, তো তখনও চিনতো। বলছে আমি পাগল তো নয় লোকটা, লোকটা যদি পাগল হতো তাহলে অন্যরকম ব্যবহার করতো। লোকটা যথেষ্ট সেন্সেবল, কিন্তু ওর যেহেতু এই এই মানে ব্যাধিটা রয়েছে বা ওকে ওইভাবেই রাখা রয়েছে, ওকে একটা কনফাইন জায়গার, ওর খুলতে পারছে না লোকটা। কিন্তু বাড়িতে ঘরে বসে সে গান করে, সে কাগজ কেটে পাখি বানায়, নানান রকম নাতনির সঙ্গে কথা বলে, বৌমার সঙ্গে কথা বলে, এবং সে যদি ওই বিদ্রোহটাই করতে পারে তাহলে সে ব্যবসাটাও নিয়ে নিতে পারবে। সে নিতে পারছে না, তার কারণ তাকে ওইভাবেই রাখা রয়েছে। ওইখানে আমাকে তখন না, আমাদের টার্গেট অডিয়েন্স তো বিসি ক্যাটাগরি, এই বিসিটা কি বিসি আমি জানি না, যাই হোক বিসির আমার কাছে অনেক রকম ইয়ে থাকে। তো আমাকে সেখানে আবার তুমি এসছো, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি সহ্য করতে, এটা করতে হচ্ছে কেন হঠাৎ হঠাৎ? এইটা হচ্ছে গন্ডগোল। তো মানে ওরা টার্গেট অডিয়েন্স ফিক্স করেই রেখেছে, কিন্তু সেটা আমার সঙ্গে তোর ইয়ের সঙ্গে মিলবে না হয়তো, কিন্তু আমাদের বাধ্য হয়ে রোজগার আমাদের করতে, যেমন বলছে কিছু করার নেই। 46টা গুলি খেয়েও আমার কিছু হয়নি, সেটাও আমি দেখেছি। সেটা না, করতে তো হবেই, কিন্তু কষ্ট হয়। কারণ একটা জিনিস যেটা টাকা লাগছে, টাকা আছে, লাইট লাগছে, ক্যামেরা লাগছে, অভিনেতা লাগছে, খালি গল্পটা আমরা ল্যাক করছি। এটাতে একটা দুঃখ তো আমার অ্যাজ অ্যান অ্যাক্টর হয়, অ্যাজ এ ডিরেক্টর তোমার হতে বাধ্য, ভীষণভাবে বাধ্য, আমি জানি। কিন্তু এইটা কিছুতেই, গল্প অনেক সময় অনেক খারাপ গল্প হয়, কিন্তু ইনপুট দেওয়ার জায়গা থাকে, যে ডিরেক্টর হিসেবে আমি এটা, আচ্ছা এরকমও হতে পারে, কিন্তু কেউ সেটা মানবে না। বা অন্য একজন কেউ বলে, একজন লাইট বয়ও বলতে পারে যে এরকম করলে না ভালো হতো, এটা কেন করছে, হ্যাঁ, সেটা কেউ মানবে না। তো এটাতে কালেকটিভ এফার্ট, সেটাই লোকে ভুলে গেছে। এখন হচ্ছে ডিকটেশন, একটা ওই মেঘের আড়াল থেকে কে যেন এসে একটা ডিকটেট করছে, তার কথা শুনেই সবটা চলতে পারে, না হলে তুমি চাকরি থেকে বাদ। সেটা অভিনেতা হতে পারে, তো টেকনিশিয়ান হতে পারে, ডিরেক্টর হতে পারে, ইভেন প্রডিউসার হতে পারে। প্রডিউসারও কিছু বলে না, তার কারণ সে জানে যে আমার পরের প্রজেক্টটা তাহলে রোলিংয়ে আসবে না, ভাই দরকার নেই বাবা, এই স্লটটা হাতছাড়া হয়ে যাবে, কালকে আমাকে বাদ দিয়ে যাবে, ব্ল্যাক লিস্ট হয়ে যাবো, কি দরকার আছে, তার থেকে যা বলছে করে দিই, আমি তো টাকা পাচ্ছি। এই যে শুটিং হবে, তার একটা লাইনার আসবে, স্ক্রিপ্ট অডিও আসুক, যা লেখা আসুক, সেটা যদি আমরা ধরো কোনো সাহিত্য নিয়ে করি, সেই প্রবলেমটা তো হয় না। হয় না, কিছু কিছু সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই হয় না, যেগুলোর এখন গল্প যখন রেডি নেই বা ইত্যাদি নেই, বা আবার নতুন কারোর গল্প নিলে সেখানে হয়তো তিনি আপত্তি জানাতে পারেন, আমার গল্প ছিল এটা, আপনি তাকে গাছে চড়িয়ে দিলেন কেন, কি দরকার ছিল, এটা আমি পারমিশন দেবো না, নতুন যদি কারোর হয়। আর যদি যেগুলোর পারমিশন লাগে না, 50 বছর হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, রাইটস নেই, সেগুলোর ক্ষেত্রে করা যেতেই পারে, কিন্তু সেই রিস্কটা কে নেবে, হু উইল বেল দ্য ক্যাট? একটা চ্যানেলে যেটা হচ্ছে আর এক চ্যানেল সেটা অনুকরণ করছে। সুতরাং এই সাহিত্য, আজকে যদি কেউ একজন সাহিত্য করে পপুলার হয়ে যেত, তাহলে কিন্তু আরেকটা চ্যানেল তখন এই ওরকম করা দরকার, আরেকটা নৌকাডুবি আমাদের করতে হবে, বা আরেকটা ভরাডুবি, এরা ভাবছে সবটাই ভরাডুবি হয়ে যাবে আর কি। গন্ডগোল এটাই আর কি, এইটা প্রবলেম হয়ে গেছে ভীষণভাবে, কেউ রিস্ক নিতে চাইছে না। আমরা প্রায় আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু অনিন্দ্য সরকার, আড্ডা শেষ হয় না, মানে ক্যামেরাবন্দি আড্ডা। তো আমরা অনিন্দ্য সরকার হিসাবে যাকে চিনি, যারা ক্লোজ, তারা আমরা জানি অনিন্দ্য সরকার সত্যিটাকে সত্যি বলতে জানে, মিথ্যেটাকে মিথ্যে বলতে জানে, কিছু পরোয়া করেনি, যখন ডিরেক্টর ছিল তখনও করেনি, অ্যাক্টর হিসেবে হয়তো করতে হচ্ছে চুপচাপ, কিন্তু খুব একটা না। সেই জন্য এইবার যে প্রশ্নটা আমি করব, ক্রিয়েটিভ লোক
রাজনীতিতে আসলে কি করে সামলায়? এই রে, সেটা যারা গেছেন তারা বলতে পারবেন, তারা কতটা ক্রিয়েটিভ আর কতটা রাজনৈতিক সেটা তারা বলতে পারবেন। তুমিও জানো, আমি নাম নিচ্ছি না, রাজনীতিতে জয়েন করেছেন খুব ভালো অভিনেতা, ভীষণ ভালো অভিনেতা, হতেই পারে। যার তার যেরকম কমেডি সেন্স, তার সিরিয়াস, আমি থানা থেকে আসছি নাটকে তাকে সিরিয়াস একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখেছি। সে যখন স্টেজে ঢুকলো এবং সব কিংবদন্তি অভিনেতারা তখন স্টেজ করছিলেন, কৌশিক সেন, রেশমিদি, ওদেরই ব্যানারে হয়েছিল। হ্যাঁ, ওদেরই গ্রুপের নাটক, থানা থেকে আসছি। তো তিনি যখন ঢুকলেন, হলের প্রত্যেকটা লোক সোজা আমার দেখে মনে হয়েছিল দাবাং বলো, সূর্যবংশী বলো, অজয় দেবগন, অক্ষয় কুমার যে পুলিশের রোলগুলো করেছে ওর সঙ্গে একটু কনসাল্ট করে নিলে হলে বেটার হতো। ওই অ্যাপিয়ারেন্স, তার মধ্যে ওরকম বলিষ্ঠ উপস্থিতি তিনিও করছেন। আবার যে হয়তো 7টা সিনেমা করেছে সে কিছু জানে না, অ্যাজ এ ডিরেক্টর তোমরা আরো ভালো বুঝতে পারো, অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা যে ভাইবে বুঝি যে মিলছে না, ডায়ালগ সিঙ্ক হচ্ছে না, ঠিক আছে, চুল আঁচড়াচ্ছে, ঠিক আছে, সেও জয়েন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা রাজনীতিতে আসি, আমি যদি একটা দায়িত্ব পাই, আমাকে 7 জনকে রিপোর্ট করতে হবে আর 14 জনের কাজ শুনতে হবে। এই কাজটা করলে আমি আমার মনোনিবেশটা কি করে করব, প্রথম প্রশ্ন। সেটা তো অবশ্যই একটা ডিস্ট্রাকশন তো হয়ই। তবে এই রাজনীতিতে আসাটা তো শুরু হয়েছে অ্যাকচুয়ালি দক্ষিণ থেকে, মানে সাউথ ইন্ডিয়া থেকে। সাউথ ইন্ডিয়ার এনটিআর সবাই ওরা রাজনীতি, মানে জয়ললিতা তিনি হিরোইন ছিলেন এক সময়, পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন। তো উনি যখন হিরোইন ছিলেন তখন রাজনীতিতে এসেছেন? তার পরবর্তীকালে। হ্যাঁ, তো যাই হোক, তো সেখান থেকে এসছে। এবার মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে সবটাই মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। আমরা যখন সিরিয়ালের সিস্টেম মেনে নিচ্ছি, এটাও মেনে নিচ্ছি যে এখানকার মানুষ ওদিকে যাবেন, ওদিককার মানুষ, যেমন অনেক ডাক্তার তিনি পরিচালনা করেছেন, হ্যাঁ, কমলেশ্বর পরিচালনা করেছেন, রুদ্রজিৎ রায় পরিচালনা করেছেন। কমলেশ্বর দা তো এজেন্সিতে বহুদিন ধরে ছিলেন, আমি বলছি। এবার ঘটনা হচ্ছে এরকম ধরনের প্রচুর কিছু হতে পারে। আমি ডিরেক্টর, আমি অভিনয় করছি, তো উইং চেঞ্জ করা যেতেই পারে। ডিরেক্টর অভিনয় করলে আমার মনে হয় না উইং চেঞ্জ হয়, কারণ হতেই পারে সেটা। কারোর আবার সমস্যা থাকতেও পারে, বলে মানে এই তুমি তো আমার পাঠ কেড়ে নিচ্ছ, মানে এমন একজন মহিলা, তুমিও পাঠ করছো, কেন আমি কি তোমার পাঠটা করতাম, এটাও হচ্ছে আর কি। তো যাই হোক, সেটা ঘটনা না। ঘটনাটা হচ্ছে যে রাজনীতিতে আসা যেতেই পারে। রাজনৈতিক মতবাদ তো প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আছে। এবং আজকের দিনে রাজনীতিটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এভরিথিং ইজ পলিটিক্যাল। আই ক্যানট সে দ্যাট আমি পলিটিক্সের বাইরে রয়েছি, মানে সবটাই রাজনীতি কেন্দ্রিকই চলছে, সবটাই। কেননা একটা মানে বাসের টিকিট কত হবে, মহিলারা ছাড় পাবে কিনা, সেটাও রাজনীতি। আবার পাশাপাশি নেতাজির জন্মদিন কে করবে, বা কোন ভান্ডার কে পাবে, কোন শ্রী কে পাবে, সেটাও রাজনীতি, সবটাই আছে। এবার এখানকার যারা বিচক্ষণ মানুষ, তারা যদি ওখানে গিয়ে সত্যি ভালো কিছু করতে পারেন, আমার আপত্তি নেই কোনো কিছু, কিন্তু নিজেদের হাসির খোরাক যেন না করেন। সেইটা, এই যে ট্রোল হচ্ছে, নানান রকম কিছু, তাদের নিজেদের কতগুলো দোষে এগুলো হচ্ছে। তারা কি হচ্ছে, তখন না একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমি ওই দিকের পাল্লায় বেশি থাকবো নাকি এদিকে বেশি থাকবো, কোনটায়, এই দোদুল্যমান জায়গাটাতে জন্য কিন্তু তারা ভীষণভাবে হেয় হচ্ছেন। আমার কিছুতেই মনে হয় না অনিন্দদা, যে লোকটা আজকে মন্ত্রী, যে ছোটবেলা থেকে পার্টি করেছে, সংঘর্ষে ছিল, মার খেয়েছে, আন্দোলনে ছিল, সব কিছু করে আজকে একটা মন্ত্রী, আর আরেকজন আসছে ফেস ভ্যালু দেখিয়ে মন্ত্রী হচ্ছে, তাদের দুজনের ভাবনা তো কখনো মিলতে পারে না। এবার ফেস ভ্যালুটাই তো আজকের দিনে চাইছেন যারা উপরের সারির লোক, তারা চাইছেন এই ফেস ভ্যালুটাকে আমি এনক্যাশ করবো। সেই জন্যই তাদেরকে নেওয়া হচ্ছে। বা তারা যখন অ্যাপ্রোচ করছেন, হ্যাঁ তুমি চলে এসো ভাই, তোমাকে ছাড়া তো চলবেই না, তুমি থাকলেই আমাদের বিরাট জয়, সেও তখন ভাবতার মজা, তাই তো আমি তো বিরাট হনু আর কি, তা নাহলে হতো না আর কি, এই পার্টিটা চলতোই না। তো সেটা তো নয় অ্যাকচুয়ালি, সে তার মতন করে চলবে। রাজনৈতিক মতবাদে মৃণাল সেন ছিলেন না, সবাইবাবু ছিলেন, ঋতিক ঘটক ছিলেন না, সাহিত্যিকরা ছিলেন না, এক্সে বড়কার এক, সবাই একটা পন্থা অবলম্বন করেছেন। তখন যেটা ছিল আর কি, তাদের মতন করে মনে হয়েছে যে না, আমরা মানুষের জন্য কাজ করব, তারা সেইভাবে কাজ করে। শেষই তো করেছে বিধানচন্দ্র রায়। হ্যাঁ, তো তখন তো মানে শিক্ষার পাশে দাঁড়ানো, এক্স্যাক্টলি, আর প্রচারের আলোয় আসার মধ্যে তো পার্থক্য আছে, একদম। হ্যাঁ, তো যাকে ভারী কথা বেশি বলে লাভ নেই। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এখন তুমি অভিনয় করছো, কিন্তু ভবিষ্যতে ডিরেকশন তোমার কি কি স্বপ্ন আছে এবং যেটা তুমি করবেই? দেখো, টেলিভিশন পশ্চিমবাংলায়
প্রথম 3টে যে টেলিভিশন শো হয়েছিল তার মধ্যে একটা ডিরেক্টর আমি, তৃষ্ণা, জননী, আশা তো তোমারই। হ্যাঁ, আশা আমারই, জননী, জন্মভূমি, তারপর তৃষ্ণা। তো আই ওয়াজ দ্য থার্ড ডিরেক্টর সেই অর্থে। তো সেখানেও শুরুয়াতটা আমার। আজকে টেলিভিশন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার ব্যাটনটা আমি বয়েছি বা তার ভারটা বয়েছি বলেই আজকে এই জায়গায় এসছে। সিরিজের ক্ষেত্রেও বাংলা প্রথম বড় সিরিজ আমার করা, এটা কেউ জানে না, হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে অল্ড বালাজি, মানে একতা কাপুরের জন্য। এবং টু স্যাটিসফাই আ প্রডিউসার লাইক একতা কাপুর ইজ রিয়েলি ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে উনি ভীষণ ওনার পছন্দ মতন কাজ করেন, সেটা কোনটা পছন্দ হবে সেটা উনি আগের মুহূর্তেও জানেন না, এরকম আছে আর কি। অল্ড বালাজি তো একটু বোল্ড। না, আমারটা বোল্ড কন্টেন্ট ছিল না, বোল্ড কন্টেন্ট ছিল কিন্তু টিটিলেটিং। আই ডিড নট শো দ্য স্কিন। আমি না, যেহেতু বাংলা করব এবং আমিও তো আমার স্ত্রীর সঙ্গে আমার কন্যার সঙ্গে বসে দেখব, আমি সেটা বুঝতে পেরেছিলাম যে সবটা না স্কিন শো করলেই হয় না, সেই সুরসুরিটাই আসল জিনিস আর কি। তাহলেই কিন্তু আমাদের পুরনো ছবিতেও প্রেমের দৃশ্য দেখানোর জন্য কিন্তু কোনো সময় কাপড় চোপড় খুলতে হতো না, অথচ প্রেমটা গদগদ ছিল। আমরা তো ছোটবেলা ফুল পাখি এইসব ফুল ধাক্কা মারলেই বাচ্চা হতো। যাই হোক, তো সেইগুলো ঘটনা। এবার সেই সিরিজটা আমার করা, ধীমানের দিনকাল বলে, এবং শাশ্বত, খরাজ, শ্রীলেখা, তারপরে কল্যাণী মণ্ডল, কুশল, এরা সব আর্টিস্ট ছিলেন। এবং অল্ড বালাজির মতন চ্যানেলে এটা করা। তারপরে যখন এখানে যখন সিরিজ শুরু হলো, এটা কোন সাল? এটা হচ্ছে 2017-18। হ্যাঁ, তারপরেই তো একটা বুম এলো ওখানে সিরিজের, বিভিন্ন চ্যানেলস তৈরি হলো, ওটিটি প্ল্যাটফর্মস তৈরি হলো, তারা ডাকলো আমাকে, ডেকে তারা তাদের মতন বলতে আরম্ভ করলো। এবং কোনো একটা জায়গায় মিললো না, ন্যাচারালি আমাকে তারা নিল না, আমাকে প্রায় 6 মাস ঘোরালো, ঘুরিয়ে তারপরে বন্ধ করে। সুতরাং সেকেন্ড ফেজটা গেল, মানে সিরিয়ালের পরের ফেজটা বলছি। ছবির ক্ষেত্রেও তাই হলো। একটা কোম্পানি, বম্বের একটা কোম্পানি, তারা টাই আপ করলো, একটা ফিল্ম প্রোডাকশন করবে বলে 5টা ছবি অ্যানাউন্স হলো। তার মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত প্রথম ছবিটা করলেন, তারপরের ছবিটা স্বপন শাহ, তারপরে ছবিটা অনুপ সেনগুপ্ত, তারপরের ছবিটা আমার, তারপরে একটা কি ছিল সেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, লং ব্যাক। তো আমি আমার স্ক্রিপ্ট শোনাতে গেলাম মিঠুন চক্রবর্তীকে। মাই প্রোটাগনিস্ট ওয়াজ মিঠুন চক্রবর্তী দ্যাট টাইম, এটা 2004-5 সালের কথা বলছি। তো ভুবনেশ্বরে গেলাম, গিয়ে মিঠুনদাকে স্ক্রিপ্ট শোনালাম। মিঠুনদা স্বভাবচরিত ভঙ্গিতে বললেন, ওই ফোন কর কলকাতায়, লগা দিয়ে কেউ নামাতে পারবে না এই ছবি। লগা দিয়ে নাকি কেউ নামাতে পারবে না, এত হিট করবে যে কেউ টেনে নামাতে পারবে না, লগা দিয়ে নামাতে পারবে। তারপরে কোনো কারণে সেইটা হলো না। ওদের দুটো কোম্পানির মধ্যে ডিসরাপশন একটা হলো, টাই আপের গন্ডগোল হলো, সে কারণে সবকটা ছবি বন্ধ হয়ে গেল। শোভনবাবুর ছবিও বন্ধ হয়ে গেল। শোভনবাবুর ছবি প্রায় 4.5 বছর পরে রিলিজ করেছিল, জন্মদাতা ছবিটার নাম। বাকি ছবিগুলো হলো না, বুদ্ধবাবুর ছবিটা আগেই হয়ে গেছিল, কালপুরুষ। তো যাই হোক না কেন, সেখানে আমার একটা সেটব্যাক হলো। তো যে কোনো কারণেই হোক, একটা পায়োনিয়ারের জায়গায় আমি কিন্তু চিরকালই ছিলাম, মানে শুরুয়াদের প্রথম 3 জন বা 4 জনের মধ্যে আমার থাকার কথা ছিল। কিন্তু এই যে এটা এখানে না থাকলে হয় না কোনো কিছু। কারণ আমাদের এখানে বলে না যে আর্ট অ্যান্ড কালচার বা যাই হোক না কেন, সিনেমা শিল্পে স্পেশালি, যে 99% লাক আর যে +1% সেটাও লাক। তো আমার লাক ক্লিক করেনি, তো সেটা হয়নি আর কি, যে কোনো কারণেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন করে যদি টেলিভিশন করতে হয় তাহলে আমাকে ক্রিয়েটিভ সাইডটা দেখতে দিতে হবে, আমার ডিজাইনিং করতে দিতে হবে, এবং সেখানে কোনো রকম তুমি সাজেশন দিতে পারো। ডেফিনেটলি তোমার কাঁচের ঘরে যখন যাব, ইউ সাজেস্ট মি হোয়াট এভার ইউ লাইক, আমি সেটাকে আমার লজিক দিয়ে প্রমাণ করবো যে এটা ঠিক, এটা ভুল, এটা আমি তোমারটাও নেব। কেন আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য শো আমার নামটা যখন থাকবে, আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, যে কোনো মানুষ ভালোবাসে। সে যদি বলে যে আমি অমুক লোকটাকে না সব থেকে বেশি, সেটা হয় না কোনোদিন। মাও যদি ঘরে আগুন লাগে, বাচ্চা যদি সেখানে পড়ে থাকে, মা প্রথম আগুনটা দেখেই না ছুটে যাবে, তারপরে মনে পড়বে বাচ্চার কথা, তখন এসে টেনে তুলবে আর কি। এটা হয় স্বাভাবিকভাবে। তো এক্স্যাক্টলি মানুষ যখন নিজেকে প্রথম ভালোবাসে, তো আমিও চাইবো অ্যাট দ্য এন্ড অফ দ্য শো যখন আমার নামটা যাবে, আমি কারেক্ট জিনিসটাই করব। সেই ভরসাটা তুমি করছো বলেই তুমি আমাকে নেবে, সেটা এখন কেউ ভরসা করছে না বলে আমার নিচ্ছে না। টেলিভিশনের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে ওই যে বললাম, সবাই সুখ্যাতি করলো, দারুণ শো হয়েছে, খুব ভালো হয়েছে, অমুক হয়েছে। একতা কাপুর নিজে সেখানে প্রেস কনফারেন্স করলেন, কিন্তু এখানকার মানুষ আমাকে দামটা দিল না। তারা অফিসে ডাকলো, 4টে মিটিং করলো, তারপরে দে থ্রিউ মি আউট, হয়ে গেল। আমিও আমার টেনাসির যখন 6 মাস হলো, আমি দেখলাম যে এটা লাভ নেই কোনো রকমভাবে, মানে আই এম ওয়েস্টিং মাই টাইম, এটা নেবে না, এদের লবি আছে, তাদেরকে দিয়েই করাবে। আর করলেও আমি এমন বাধাপ্রাপ্ত হব প্রত্যেকটা জায়গায় যে একটা অশান্তি তৈরি হবে। থার্ড থিং হচ্ছে, যদি এখন প্রযোজক পাই, প্রপার প্রযোজক,
মানে এটা আমি ওপেন ফোরামে বলছি, দর্শকদের কাছেও বলছি, সবার কাছে বলছি, যদি আমি ভালো প্রডিউসার পাই, আই হ্যাভ প্লেন্টি অফ সাবজেক্টস, নানান রকম। এবার লোকে জিজ্ঞেস করে বাজেট কি, আমি বলবো বাজেট অনুযায়ী আমি গল্প ভাববো। তো সেরকম যদি কিছু প্রযোজক পাই, কোনো ভালো প্রডিউসার পাই হু ইজ উইলিং টু ডু এ গুড ফিল্ম, আই এম দেয়ার। তো সেটাই আমার এখন মূল লক্ষ্য, সেটার জন্য অপেক্ষা করে। এখন তুমি অবকাশও পাচ্ছ অভিনয় করার সঙ্গে Exactly, সঙ্গে, পাশাপাশি থাকার সময়টা পাচ্ছ, ভাবনা চিন্তা ডিরেকশন দিলে এডিট পুরোটাই তোমায় মাথায় রাখতে। এখন যেহেতু অভিনয় করছো, তোমার অবকাশের আর আমি সময় আমার হোমওয়ার্ক করে যাই, আমি কনস্ট্যান্ট সিনেমা দেখি, সব রকম সিনেমা দেখি, সব রকম থিয়েটার দেখি। সব থেকে বড় কথা, থিয়েটার ইজ মাই বেসিক হোমওয়ার্ক, আমার ওটা মনে হয়। আরেকটা কথা, মানে কথা প্রসঙ্গে কথা বাড়বেই, আমি সাউথের 140টা সিনেমা দেখলাম লাস্ট, 140টাই ভালো লাগলো। ওদের গল্প হিরো, হ্যাঁ, একদমই তাই। কিন্তু আমরা কেন পাচ্ছি না? এক্স্যাক্টলি তাই। মহারাজা বলে একটা ছবি দেখলাম, মানে প্রথম 15 মিনিট আমি মনে হচ্ছিল দেখবো ছবিটা, এরপর আই ওয়াজ গ্লুড টু ইট কমপ্লিটলি, আই ওয়াজ সো মাচ অ্যাটাচ, আমি নড়তে পারছি না। হ্যাঁ, ওই সেতুপতি, আরে বাপরে, একটা মানে নন গ্ল্যামারাইজড হিরো, সে একটা চেক শার্ট পরে, সেটাও মানে খুব আনরুলি একটা কিন্তু গল্পটা যেভাবে বলতে আরম্ভ করলো, দ্যাট ইজ দ্য মেইন। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে যখন একটা ছোট্ট বলি জিনিস, যখন খুব বড় বড় সিনেমা হতো হিন্দিতে আর কি, সেইখানে একটা খুব ছোট বাজেটের ছবি হচ্ছিল ভেজা ফ্রাই, কাল্ট একদম চেঞ্জ করে দিল। হ্যাঁ, চেঞ্জ করে দিল। কিন্তু এখানকার প্রডিউসার, তার আগে যখন ওরকম গল্প শুনিয়েছিলাম, আরে নেই নেই ऐसा चलता नहीं है, ये क्या कहानी कहाँ से लेके आया है, बेकार है क्या, एक आदमी कहानी सुना रहा है, ये कर रहा है, ऐसा चलता है क्या, गाना कहाँ है, इसमें सेक्स कहाँ है, उसमें फाइट कहाँ है, ये कहाँ है, वो कहाँ है, सब चलছে। এবার যখন ভেজা ফ্রাই করলো, সেই লোকটাই বলতে গেল क्या बनाया है, 3.5 करोड़ का पिक्चर 30 करोड़ का बिजनेस किया है। হ্যাঁ, তো এই লোকটা আগে বুঝতে, আমি তাকে বোঝাতেই পারলাম না, ওরা বোঝাতে পেরেছিল বা বুঝতে পেরেছিল, তার সেই বোধ বুদ্ধিটা ছিল বলে সেই ব্যবসাদার বুঝতে পেরেছিল এরকম একটা সাবজেক্ট চলতে পারে। তো তারপরে তো ওই ধরনের সিনেমা প্রচুর হয়েছে। হ্যাঁ, তো নানান রকম কিছু। গন্ডগোলটা এইখানে, যে ব্রিজটা না তৈরি হয় না, যে মেকার, তার উপরে মানুষ ভরসা করতে পারছেন না, যে কোনো কারণেই হোক, সেটা তার বিগত কি বলবো খারাপ এক্সাম্পল থেকেই হোক, যে কারোর উপর ভরসা করেছিলেন সে হয়তো ডুবিয়েছিল, সে কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক, বা তার মনে হচ্ছে আই অ্যাম দ্য সুপ্রিম অথরিটি, আমি যেটা বলবো সেটাই হবে। বড় বড় হাউস আছে তো সেরকম, যারা বলে যে আমরা যেটা বলবো সেরকমই হয়। আমাকে একটা হাউস বলেছিল, একটা চাকতি দিয়েছিল, হ্যাঁ, অনেক আগেকার 2009-10 সালের কথা বলছি, ওই ডিভিডি আর কি, দিয়ে বলেছিল এটাকে রিমেক করতে হবে। আমার কোনো রিজার্ভেশন নেই রিমেকের, পৃথিবীর অনেক বড় বড় ছবি রিমেক হয়েছে, হতেই পারে, সিনেমা ক্যান বি রিমেড, এটা সব, কিন্তু আমাকে আমার স্বাধীনতা দিতে হবে, আমি প্রেজেন্টেশনটা আমার মতো করব, ব্যাস। তারা নিজেদের মতো চোখ চাওয়াচাই করলো, আমি বুঝতে পারলাম যে আমি কাঁচি হয়ে গেলাম। ঠিক আছে, তোমাকে খবর দেবো। তারা বললো মরিশাসে আমরা গান করবো। আর গ্রামের গল্প, মরিশাসে আমি কেন গানটা করব? একটা লোকের ভাবনা দীঘা পুরী ছাড়া, যে গ্রামে একটা ছেলে সাইকেল চালিয়ে স্কুলে যায়, সে মরিশাসটা ভাবতেই পারবে না, তার মাথাতেই আসবে না। তো সেটা আমি অপোজ করেছিলাম, আমি কাঁচি হয়ে গেলাম। এটা তো গন্ডগোল। তাকেও তো স্বাধীনতা দিতে হবে। ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স না থাকলে কাজ করা খুব মুশকিল। যে কারণে টেলিভিশনের আজকে এই অবস্থা, যে কারণে সিরিজও প্রায় কিন্তু ডুবতে বসেছে। তা আমি মনোজ বাজপেয়ীকে দেখছি, আমি কেন এখানকার কোনো কিছু দেখছি না? হ্যাঁ, আমি এখানকার ক্লিক করে দেখছি না, আমি দেখবে বেকার সাবস্ক্রিপশন কেন দেবো? আমি যেখানে অনেক সুপিরিয়ার ইয়ে দেখতাম, আমি সোনি লিভে একটা 4টে সিজনের একটা গল্প দেখলাম, হ্যাঁ, অসাধারণ, 4টে সিজন। এখানে তো নাম নিতে কোনো আপত্তি নেই, গুল্লাক। হ্যাঁ, তুমি ভাবো, সত্যি তাই, দারুণ। 2টো ছেলে, বাবা মা, একটা ঘর, একদম তাই। তুমি চোখের পাতা ফেলতে এই যে পারবে। মুসাফির ক্যাফে, at this juncture, এইখানে যেখানে ব্লাডশেড, স্কিন শো, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজেস, সাবস্টেন্স, নানান রকম কিছু নেই, মিষ্টি গল্প একটা, কি টান টান দাঁড় করি। এবার এই অডিয়েন্সই কিন্তু যারা ওটা দেখছে, তারাই কিন্তু দেখে বলছে কি দারুণ, দেখো। তো পিপল হ্যাজ টু চেঞ্জ, কিন্তু মানে মানুষকে না সময় দিতে হবে। সময় নেই। এই সিরিয়ালের যারা করেন আর কি, তারা মানে প্রথম 2 সপ্তাহ টিআরপি এলো না, এই ভাই বন্ধ করে। গানের ওপারে বলে একটা সিরিয়াল, অসাধারণ সিরিয়াল, এখনো লোকে কথা বলে, কিন্তু একটু সেন্সিবল অডিয়েন্স কথা বলে, হ্যাঁ কি ভালো, তারা বন্ধ করে দিল। কারণ কি? আরে সময় দিতে হবে তো জিনিসটাকে। তোমরা একটা প্র্যাকটিস তৈরি করে দিয়েছো, এবার সেই প্র্যাকটিসটাকে ভেঙে একটা অন্য কিছুর মধ্যে ঢুকতে সময় দিতে হবে। তখন যদি তুমি ভাবো যে স্কোর করছে না, করতে নাই পারে। রবি শাস্ত্রী ওখানে ঠুকে ঠুকে একটা দিক রেখেছিল, অন্যদিকে মারছে হয়তো লোকে। তো সেই জায়গাটা কিন্তু তোমার রাখতে হবে, এইটাই গন্ডগোল।
থ্যাংক ইউ অনিন্দদা। Thank you so much. এবং দর্শকদের জন্য আলাদা করে বলবো, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নগুলো জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে এরকমই কোনো মজাদার, যারা সত্যি কথা বলতে ভয় পায় না, সেরকমই কাউকে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আড্ডা হবে। আমি আরেকটা কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা যে দর্শকদের যেমন বলাই হলো, আমিও দর্শকদের বলছি যে আপনারা যে কোনো রকম কোয়েশ্চেনে যদি থাকে, আপনাদের কোনো রকম উৎসাহ মানে কোনো রকম যদি উৎসুক থাকে, প্লিজ ফিল ফ্রি টু মানে কানেক্ট দেম, অ্যান্ড থ্রু দেম আই ক্যান কাম ওভার অ্যাগেন। আমি আবারও আসতে চাই, আড্ডা মেরে আমারও ভালো লাগলো। অনেক মনের কথা বলার তো লোক পাওয়া যায় না, এরকম আড্ডা হলে মনের কথাগুলো বলতে পারি আমরা সঠিকভাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। অনিন্দদা, তুমিও সুস্থ থেকো, আবার দেখা হবে। নমস্কার।